রুদ্র জানালার ধারে বসে দূরের গাছপালা দেখছিল। শীতের বিকেলের আলোয় চারপাশটা কেমন যেন ধূসর আর বিষণ্ণ মনে হচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। সে কিছুটা বিরক্তি নিয়েই ফোনটা ধরল। তুমি কি জানো, নৈশব্দ বন তোমার জন্য অপেক্ষা করছে। কণ্ঠস্বরটা ভারী এবং রহস্যময়। রুদ্র কিছু বলার আগেই ফোন কেটে গেল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে ফোনটা হাতে ধরে বসে রইল সে। এই নামটা, নৈশব্দ বন, সে আগেও শুনেছে। একটা গা ছমছমে অনুভূতি তার বুকের মধ্যে ভেসে উঠল। পরের দিন সকালে রুদ্র তার বন্ধু সৌম্য আর নন্দিনীকে এই অদ্ভুত ফোন কলের ব্যাপারে জানায়। সৌম্য খানিক হেসে বলে, তোর এই কৌতূহলী একদিন তোকে বিপদে ফেলবে। নন্দিনী, বরাবরই একটু বেশি অনুভূতিপ্রবণ, উৎসাহ নিয়ে বলে, যেতে তো হবেই। এমন জায়গা নিয়ে গল্প শুনলেই আমার ক্যামেরা কাঁপতে থাকে। কি জানি, হয়তো ইতিহাস তৈরির মতো কিছু পেয়ে যাব। তারা তিনজন মিলে নৈশব্দ বন নিয়ে তথ্য খোঁজা শুরু করলো। এই বন সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস ছিল, কেউ একবার বনের গভীরে গেলে আর ফিরে আসে না। একসময় বনের মধ্যে একটা মন্দির ছিল, যেখানে অনেক বছর আগে এক ভয়ানক গণহত্যা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই বনটিকে অভিশপ্ত মনে করা হয়। তারা কোনোভাবেই এই জায়গায় যাওয়ার অনুমতি পাবে না ভেবে একটু গোপনেই পরিকল্পনা সাজাল। রুদ্র সবকিছু ঠিকঠাক করে ফেলল। যাত্রার দিন ভোরেই তারা বেরিয়ে পড়ল। শহরের কোলাহল পেরিয়ে যখন গ্রামের পথ ধরে এগিয়ে গেল, চারপাশ যেন ক্রমেই নিস্তব্ধ হয়ে এলো। বনের প্রান্তে এসে গাড়ি থামল। পথ আর নেই। সামনে শুধু গাছ আর গাছ। তারা জিনিসপত্র নামিয়ে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরেই চারপাশে একটা শূন্য নীরবতা নেমে এলো। যেন কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই। সৌম্য বলল, এটা কি স্বাভাবিক? রুদ্র বলল, নামটাই তো নৈশব্দ বন। এটা হয়তো এখানকার বৈশিষ্ট্য। নন্দিনী ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। হঠাৎ একটা ছবি দেখে সে থমকে দাঁড়ালো। ছবিতে দূরের একটা গাছের আড়ালে কারো একটা ছা দেখা যাচ্ছে। এটা কার ছা? এখানে তো আমরা তিনজন ছাড়া কেউ নেই। রুদ্র ছবি দেখে বলল, আলো আর ছার খেলা। চল এগিয়ে যাই। তারা আরো কয়েক মাইল ভেতরে হাঁটলো। তখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। বনের মধ্যে একটা জায়গায় এসে তারা থামলো। জায়গাটা কিছুটা খোলামেলা, ক্যাম্প করার জন্য উপযুক্ত। তাঁবু খাটিয়ে খাওয়ার আয়োজন করতে লাগলো। রাত নামতেই চারপাশ আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে গেল। তারা আগুন জ্বেলে বসে গল্প করছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা আসছে যেন খুব দূর থেকে। তোমরা শুনতে পাচ্ছ? নন্দিনী ফিসফিস করে বলল। সৌম্য গলার স্বর নামিয়ে বলল, এটা কি পাখির ডাক হতে পারে? রুদ্র কোনো কথা না বলে শব্দের উৎস খুঁজতে চারপাশে তাকালো। শব্দটা ক্রমেই কাছে আসছে। তারা টর্চ জ্বালিয়ে শব্দের দিকে এগোতে শুরু করলো। বনের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ সামনে দেখা গেল একটা বিশাল দরজা। দরজাটা মাটির অনেক নিচে বসানো। তার চারপাশে গাছের শিকড় লতিয়ে রয়েছে। দরজার ওপর অদ্ভুত কিছু লেখা খোদাই করা। যারা কান না শোনে, তাদের সামনে যাওয়া উচিত নয়। নন্দিনী থেমে বলল, আমার মনে হয় না আমরা এটা খোলা উচিত। রুদ্র এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজাটা দেখে তার মনে হলো যেন এটা তাকে ডাকছে। সে হাত বাড়িয়ে দরজাটা স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটা বাতাস তাদের চারপাশে বইতে লাগলো। কান্নার আওয়াজটা আরো তীব্র হয়ে গেল। তিনজনই ভয় পেছাতে শুরু করলো। দরজাটা কিছুক্ষণ কাঁপল, তারপর আবার চুপ হয়ে গেল। রুদ্র পেছনে ফিরে বলল, এটা খুলতে হবে। এর ভেতরে কিছু একটা আছে। আমি নিশ্চিত। কেউ কিছু বলল না। তাঁবুতে ফিরে এল তারা। কিন্তু রাতে ঘুম এলো না। নন্দিনী তার ক্যামেরার ছবিগুলো পরীক্ষা করতে গিয়ে দেখতে পেল, একটা ছবিতে ধোঁয়ার মধ্যে একটা মুখ দেখা যাচ্ছে। মুখটা এত বীভৎস, সে চিৎকার করে উঠল। সৌম্য আর রুদ্র ছুটে এসে ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। রুদ্র বলল, আমাদের এখান থেকে কিছু খুঁজে বের করতেই হবে। এই কান্না, এই মুখ, এগুলো কোনো সাধারণ ঘটনা না। রাত বাড়তে লাগলো। বাইরে কোথাও যেন শ্বাস ফেলার মতো শব্দ হচ্ছিল। টর্চ জ্বালিয়ে দেখে, কোনো কুয়াশার মতো ধোঁয়া জমে আছে। সেই ধোঁয়ার ভেতর থেকে দুটো জ্বলজ্বলে চোখ তাদের দিকে তাকিয়ে রয়েছে। রাত কাটানোর পর সকালে চারপাশে কুয়াশা ঘিরে ছিল। বনের অদ্ভুত নীরবতা যেন আরো ভারী হয়ে উঠেছে।
নন্দিনী, রুদ্র আর সৌম্য আগুন জ্বালিয়ে চুপচাপ বসেছিল। সবাই একে অপরের দিকে তাকালেও কারো মুখে কোনো কথা নেই। রুদ্র শেষমেশ নীরবতা ভাঙল। এই জায়গাটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমি নিশ্চিত এখানে কিছু এমন লুকিয়ে আছে যা আমরা জানি না। সৌম্য ধীর কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে আমরা এখানে ঠিক করে আসিনি। কালো রাতের কান্না, সেই দরজা আর নন্দিনীর ছবির ধোয়ার মুখটা, এসব কিছুই স্বাভাবিক নয়। এটা ভয়ের চেয়েও বেশি কিছু। নন্দিনী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি পিছু হটব না। আমি এই রহস্যের ছবি তুলতে চাই। এখানে যে শক্তি আছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যা দেখেছি সেটা আমাদের এখানেই থাকার যথেষ্ট কারণ। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ সেই দরজার কাছে যাব। তোমরা চাও তো ক্যাম্পে থাকতে পার, কিন্তু আমি নিশ্চিত সেই দরজা আমাদের কোনো উত্তর দেবে। নন্দিনী রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি একা যাবে না, আমি সঙ্গে যাব। তারা দুজন প্রস্তুতি নিল। সৌম্য কিছুটা অনিচ্ছা নিয়ে তাদের পিছু নিল। তিনজন দরজার কাছে পৌঁছালো। আজকের দিনে দরজাটা আরো ভুতুড়ে দেখাচ্ছে। দরজার ওপর লতানো শিকড়গুলো আরো ঘন হয়ে গেছে। রুদ্র এক হাতে দরজাটা ঠেলে খুলতে চেষ্টা করলো। দরজা একসময় খুলে গেল। তার ভেতরে থেকে শীতল বাতাস বেরিয়ে এলো। অন্ধকার গহ্বরের মতো দেখাচ্ছিল ভেতরের অংশটুকু। নন্দিনী টর্চ জ্বালাল। আলোর নিচে মাটির সিঁড়ি দেখা গেল, যা নিচে নেমে গেছে। ভেতরে কিছু একটা আছে, রুদ্র বলল। তারা আঁকে আঁকে সিঁড়ি দিয়ে নেমে যেতে শুরু করলো। জায়গাটা ভীষণ স্যাঁতস্যাঁতে এবং গন্ধযুক্ত। নন্দিনী হঠাৎ থমকে দাঁড়ালো। শোনো, শোনো, আবার সেই কান্নার আওয়াজটা আসছে। সৌম্য ভয় পেয়ে পেছনে তাকালো। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমরা জানি না এখানে কি অপেক্ষা করছে। কান্নার আওয়াজটা ক্রমেই জোরে জোরে শোনা যেতে লাগলো। তাদের মনে হলো আওয়াজটা তাদের ঘিরে রেখেছে। সিঁড়ির শেষে পৌঁছে তারা দেখতে পেল একটা বিশাল হলঘর। ঘরের দেয়ালে বহু পুরনো চিত্রকর্ম আঁকা, যা অর্ধেক মুছে গেছে। প্রতিটি ছবিতে মানুষের চিৎকার করার ভঙ্গি স্পষ্ট। রুদ্র বলল, এগুলো দেখতে যেন একটা গণহত্যার দৃশ্যের মতো লাগছে। এখানে কি ঘটেছিল? তারা ঘরের কেন্দ্রে পৌঁছে একটা পাথরের বেদি দেখতে পেল। বেদির ওপর একটা ছোট্ট পাত্র রাখা। পাত্রের ভেতর লালচে কোনো পদার্থ জমাট বেঁধে আছে। নন্দিনী ফিসফিস করে বলল, এটা কি রক্ত? রুদ্র পাত্রটা স্পর্শ করার আগেই চারপাশে বাতাস আরো ভারী হয়ে গেল। তারা দেখতে পেল ঘরের কোণে ধোঁয়ার মতো কুয়াশা জমে যাচ্ছে। সেই কুয়াশা থেকে আস্তে আস্তে মানুষের আকৃতি গড়ে উঠল। সৌম্য চিৎকার করে উঠল, ওটা কি? ওটা কি মানুষ? কুয়াশার আকৃতিগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একের পর এক চেহারা। তাদের চোখগুলো জ্বলজ্বল করছে, আর মুখে যেন ভীষণ কষ্টের অভিব্যক্তি। একটি কণ্ঠ শোনা গেল, ভারী আর গভীর। তোমরা এখানে এসেছো কেন? আমাদের কান্না কি তোমাদের জন্য বিনোদন? রুদ্র সাহস করে বলল, তোমরা কারা? তোমাদের এখানে কি হয়েছিল? একটি কুয়াশার মানুষ সামনে এগিয়ে এলো। তার মুখটা বিভৎস। সে বলল, আমরা যারা অন্যায়ভাবে হত্যা হয়েছি, তাদের আত্মা। আমাদের রক্ত দিয়ে এই মন্দিরের অভিশাপ তৈরি হয়েছে। আমাদের মুক্তি চাই, কিন্তু মুক্তি সহজ নয়। রুদ্র কিছু বলার আগেই চারপাশ অন্ধকার হয়ে গেল। তাদের টর্চ কাজ করা বন্ধ করে দিল। কেবল সেই কণ্ঠগুলো শোনা যেতে লাগলো। মুক্তি চাও, তবে তার জন্য মূল্য দিতে হবে। এই মন্দিরের অভিশাপ ভাঙতে হলে জীবন্ত মানুষ চাই। আত্মা মুক্ত হবে, কিন্তু তার জায়গায় নতুন কেউ বন্দী হবে। তুমি কি রাজি? অন্ধকারে রুদ্র, নন্দিনী আর সৌম্য থমকে দাঁড়িয়ে রইল। কোনো উত্তর আসছিল না তাদের মুখ থেকে। চারপাশের অন্ধকার এতটাই ভারী যে নন্দিনী অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। এক মুহূর্তের জন্য কান্নার আওয়াজ, সেই ধোয়া মানুষদের কণ্ঠস্বর, সবকিছু যেন মিলিয়ে গেল। সৌম্য থেমে গলা শুকনো গলায় বলল, ওরা আমাদের থেকে মানুষ চাইছে। ওরা কি বলছে? আমাদের একজনকে এখানে রেখে যেতে হবে। রুদ্র কোনো কথা বলল না। তার মুখটা থমকে গিয়েছে, আর সে বেদির দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সেই ভারী কণ্ঠ আবার শোনা গেল। তোমাদের কেউ একজন এখানে থাকবে, আর বাকিরা মুক্তি পাবে। তোমরা যা খুঁজে এসেছো তা এখানেই আছে, কিন্তু মুক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারবে না। সিদ্ধান্ত নাও,
নন্দিনী ভয় বলল, আমরা এখানে এসেছি সত্যি খুঁজতে, নিজেদের বিসর্জন দিতে নয়। এটা অন্যায়, ওদের বুঝতে হবে। রুদ্র তার ঠোঁট কামড়ে বলল, আমাদের এখানে না এসে উপায় ছিল না। এই রহস্যের মায়া আর ভয় আমাদের জড়িয়ে ফেলেছে। কিন্তু এখন কি করব? এভাবে তো আমরা ফিরে যেতে পারি না। তাদের কথা বলার মধ্যেই বেদির ওপর পাত্র থেকে লালচে তরল ছিটকে উঠে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই তরল যেন একটা পথ তৈরি করলো, যা মন্দিরের ভেতর আরো গভীরে নিয়ে যাচ্ছে। রুদ্র বলল, দেখছো, এটা আমাদের ডাকছে, আমাদের যেতে হবে। নন্দিনী কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রাজি হলো। সৌম্য এক ধরনের আতঙ্ক নিয়ে তাদের পিছু নিল। তারা পাথরের সেই সরু পথে হাঁটতে লাগলো। চারপাশে অন্ধকার, শুধু মাঝে মধ্যে গায়ের ওপর ভেসে আসছে কোনো শীতল স্পর্শ, যেন অদৃশ্য কেউ তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এগিয়ে যেতে যেতে তারা একসময় একটা ছোট ঘরে পৌঁছালো। ঘরটা ছিল গোলাকৃতি, আর দেয়ালের চারপাশে লেখা ছিল অসংখ্য নাম। সব নাম রক্ত দিয়ে লেখা। ঘরের মাঝে একটা পাথরের স্তম্ভ, স্তম্ভের ওপরে রাখা ছিল একটা কালো ধাতব বাক্স। রুদ্র বলল, আমার মনে হয় আমরা যা খুঁজছি এটা তার কেন্দ্রবিন্দু। নন্দিনী ফিসফিস করে বলল, এটা খোলা কি নিরাপদ হবে? রুদ্র হাত বাড়িয়ে বাক্সের ঢাকনাটা তুলল। ভেতরে যা ছিল তা দেখে তারা স্তব্ধ হয়ে গেল। একটা ছোট্ট মূর্তি, মূর্তির মুখ বিকৃত, চোখের জায়গায় শূন্যতা। হঠাৎ মন্দির আবার কেঁপে উঠল। সেই কণ্ঠ ফিরে এলো, তোমরা যা খুঁজেছ তা পেয়েছ, কিন্তু এটা নিয়ে যেতে চাইলে তোমাদের একজনকে দিতে হবে, অন্যথায় কেউ ফিরে যাবে না। এবার সৌম্য চিৎকার করে উঠল, আমরা এখানে এসেছিলাম সত্যি খুঁজতে, নিজের জীবন ত্যাগ করতে নয়। এটা তোমাদের ফাঁদ। কণ্ঠ হাসল, তোমরা এসেছো নিজের ইচ্ছায়, এখন সিদ্ধান্ত নাও, ত্যাগ ছাড়া মুক্তি নেই। রুদ্র বাক্সটা হাতে নিয়ে বলল, আমরা এখানে সবাই একসঙ্গে এসেছি, আমরা একসঙ্গেই ফিরে যাব। কোনো আত্মা আমাদের থামাতে পারবে না। তার কথার সঙ্গে সঙ্গে চারপাশে কুয়াশা ঘনিয়ে এল। ঘরের দেয়ালে আঁকা নামগুলো যেন জ্বলজ্বল করতে শুরু করলো। প্রতিটি নাম থেকে এক একটা কণ্ঠ শোনা যেতে লাগলো, তোমরা কোনোভাবেই পালাতে পারবে না, একজনের জীবন আমাদের চাই, নয়তো তোমরা সবাই এখানেই চিরকালের জন্য আটকে থাকবে। ঘরের চারপাশ থেকে ধোঁয়ার মানবাকৃতি গড়ে উঠতে শুরু করলো। এবার তারা আরও কাছে চলে এলো। তাদের চেহারা আর বিকৃত, আর তাদের চোখে ক্রোধ আর কষ্টের ছাপ। তিনজন পেছনে পিছু হটতে লাগলো, কিন্তু পেছনে যাওয়ার পথ বন্ধ। চারপাশের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছে। ধোঁয়ার সেই মানবাকৃতিগুলো আঁকে আঁকে কাছে এগিয়ে আসছে। তাদের প্রতিটি চোখে শূন্যতা, প্রতিটি মুখে বিষাদের ছাপ। রুদ্র, নন্দিনী আর সৌম্য যেন জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছে। ভয় আর দুঃসহ শূন্যতায় তাদের শরীর কাঁপছে। নন্দিনী ফিসফিস করে বলল, আমরা কি করব? ওরা আমাদের ছাড়বে না, আমি জানি। রুদ্র ঠান্ডা গলায় বলল, কিছু একটা করতে হবে, কিছু একটা। হঠাৎ মন্দিরের দেয়াল থেকে সেই গভীর কণ্ঠ আবার শোনা গেল। এবার কণ্ঠে ছিল উন্মত্ততা, তোমাদের সময় ফুরিয়ে আসছে, একজন চাই, নয়তো তোমরা সবাই আত্মা হয়ে থাকবে। সৌম্য রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি বাক্সটা ফেরত দাও, যা চায় তা দিয়েই দাও, আমাদের এ জায়গা থেকে বেরোতে হবে। রুদ্র বাক্সটা ধরে দাঁড়িয়ে থাকলো। তার মনে হলো বাক্সটা যেন তাকে কিছু বলতে চাইছে। তার মনে হলো মূর্তিটার ভেতরে কিছু একটা আছে, যা এই অভিশাপের মূল। আমি ওদের ফাঁদে পা দেব না, রুদ্র দৃঢ় গলায় বলল। এটা ঠিক নয়, সত্যটা খুঁজে বের করতেই হবে। হঠাৎ করে ঘরের মেঝে কাঁপতে শুরু করলো। তাদের পায়ের নিচের মাটি যেন ভেঙে পড়তে চাইছে। দেয়ালের রক্তলেখাগুলো থেকে লালচে আলোর ঝলক বের হতে লাগলো। নন্দিনী আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, রুদ্র, এটা আর সহ্য করা যাচ্ছে না, আমাদের কিছু করতে হবে। রুদ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে মূর্তিটা বাক্স থেকে বের করে আনে। মূর্তিটার ঠান্ডা স্পর্শে তার শরীর শিউরে উঠল। আমার মনে হয় এই মূর্তিটাই ওদের ক্ষমতার উৎস, রুদ্র বলল। এটা ধ্বংস করতে হবে। ধ্বংস করলে আমরা কি বাঁচব, নাকি আরো বড় বিপদ ডেকে আনব? সৌম্য প্রশ্ন করল। এছাড়া আর কোনো উপায় নেই, আমাদের সুযোগ নিতে হবে, রুদ্র বলল। নন্দিনী ব্যাগ থেকে তার ছোট্ট হাতুড়িটা বের করল।
যদি এটা আমাদের বাঁচায়, তবে দেরি করো না। যা করতে হবে, কর। রুদ্র মূর্তিটার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। তারপর হাতুড়ি দিয়ে সেটার ওপর প্রথম আঘাত করল। আঘাতের সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো। কণ্ঠগুলো যেন চিৎকার করে তাদের থামাতে চাইছে। রুদ্র আরেকটা আঘাত করল। এবার মূর্তার ভেতর থেকে লালচে ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়া ঘরের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, আর সেই সঙ্গে কণ্ঠগুলো ক্রমশ দূরে সরে যেতে লাগলো। তৃতীয় আঘাতে মূর্তাটা চূর্ণ হয়ে গেল। সেই মুহূর্তে ঘরের ভেতর এক ধরনের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। ধোঁয়ার মানবাকৃতিগুলো আঁকে আঁকে মিলিয়ে যেতে লাগলো। তারা শুনতে পেল, মন্দিরের দেয়াল থেকে সেই ভারী কণ্ঠ বলছে, তোমরা আমাদের মুক্ত করেছ। এত বছর ধরে আমরা এখানে বন্দী ছিলাম। আজ মুক্তি পেলাম। কিন্তু অভিশাপ ভাঙা সম্পূর্ণ হয়নি। এই অভিশাপের শিকড় আরো গভীরে লুকিয়ে আছে। তুমি কি সেই সত্য উদ্ঘাটনের সাহস রাখো? রুদ্র পাথরের মেঝেতে বসে পড়ল। তার শরীর কাঁপছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। আমি এই সত্যের শেষ দেখতে চাই। যদি আমার জন্য কোনো পথ থাকে, আমি সেটাই বেছে নেব। আলো নিভে গেল। চারপাশ আবার নীরব হয়ে গেল। কিন্তু এবার সেই নীরবতার মধ্যে আর কোনো আতঙ্ক ছিল না। চারপাশের নীরবতা আর ধোঁয়াশা যেন সময়কেও আটকে দিয়েছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজছে। মূর্তি ধ্বংস হওয়ার পর কণ্ঠগুলো মিলিয়ে গেলেও হালকা একটা শীতল বাতাস ঘুরপাক খাচ্ছে ঘরের ভেতর। এখন কি হবে? নন্দিনী ফিসফিস করে বলল, আমরা এখান থেকে বেরোতে পারবো, তাই না? সৌম্য কাপা কণ্ঠে বলল। রুদ্র পাথরের বেদির পাশে হাঁটু গেড়ে বসে বাক্সের অবশিষ্টাংশ স্পর্শ করল। সে অনুভব করল, মূর্তির ভেতর যে শক্তি ছিল, সেটা পুরোপুরি বিলীন হয়নি। বরং যেন সেটা কোথাও অন্য জায়গায় প্রবাহিত হয়েছে। ঘরের কোণে হঠাৎ একটা আলোর রেখা ফুটে উঠল। প্রথমে সেটা একটা সরু ফাটলের মতো লাগলো, তারপর সেটা ক্রমশ বড় হতে লাগলো, যেন অন্ধকারের মধ্যে একটা দরজা খুলছে। তাদের তিনজনের মধ্যে কেউ কোনো কথা বলল না, কিন্তু মনে মনে সবাই একই কথা ভাবছে, এটাই হয়তো মুক্তির পথ। রুদ্র প্রথমে এগিয়ে গেল। সে দরজার কাছে গিয়ে দেখল, ফাটলের ওপাশে একটা করিডোরের মতো জায়গা। তবে সেটা ঠিক করিডোর নয়, যেন একটা স্বচ্ছ, অনির্দিষ্ট পথ, যেখানে ধোঁয়ার মতো কিছুর অস্তিত্ব আছে, কিন্তু সেই কিছু নয়, আবার সবকিছু। আমাদের যেতে হবে, রুদ্র বলল। নন্দিনী আর সৌম্য দ্বিধা নিয়ে একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে রুদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। তারা যখন সেই পথের দিকে পা বাড়াল, তখন একটা হালকা ফিসফিসানি শোনা গেল। প্রথমে খুব মৃদু, তারপর একটু একটু করে জোরালো হতে লাগলো। তোমরা চলে যাচ্ছ, কিন্তু তোমাদের চোখের পেছনে আমরা থাকবো, তোমাদের ছায়ায়। সেই কণ্ঠগুলো ঠিক কানে আসছিল না, বরং মাথার ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল। নন্দিনী আতঙ্কে বলল, রুদ্র, আমাদের পিছু নেওয়া হচ্ছে। রুদ্র পেছনে তাকালো। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। করিডোরের দেয়াল জুড়ে অসংখ্য চোখ ফুটে উঠেছে। তাদের দৃষ্টি শূন্য, কিন্তু তীব্র। যেন তারা রুদ্রদের আত্মার গভীরে ঢুকে যাচ্ছে। সৌম্য এক ধাপ পিছিয়ে গেল, এগুলো কি আমাদের দেখছে? হঠাৎ করিডোরটা কেঁপে উঠল, আর চোখগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল, আর চারপাশে শুধুই গভীর অন্ধকার। রুদ্র চিৎকার করে উঠল, দৌড়াও! তারা তিনজন একসঙ্গে ছুটে গেল। পথ কোথায় যাচ্ছে, জানে না। চারপাশে শুধু শূন্যতা আর ফিসফিসানির ধ্বনি। একসময় হঠাৎ একটা আলো ফুটে উঠল। একটা দরজা। তারা দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারপাশের শূন্যতা ভেঙে গেল। একটা প্রচণ্ড ধাক্কা। তারপর ধাক্কার তীব্রতায় রুদ্র, নন্দিনী আর সৌম্য ছিটকে পড়ল। চোখের সামনে সব ঝাপসা, মাথার ভেতর একটা অস্বাভাবিক গুঞ্জন বাজছে। যেন চারপাশের বাতাসও ফিসফিস করে কিছু বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে চোখ খোলার পর তারা বুঝতে পারল, তারা আগের ঘরে নেই। এটা ছিল একটা বিস্তৃত, ধূসর প্রান্তর। কুয়াশার চাদরে ঢাকা এক অদ্ভুত জায়গা।
চারপাশে উঁচু নিচু ধ্বংসস্তূপের মতো কিছু পড়ে আছে, যেন হাজার বছর আগের কোনো শহর, যেটা ধ্বংস হয়ে গেছে কিন্তু তার অস্তিত্ব পুরোপুরি মুছে যায়নি। সৌম্য কাপা গলায় বলল, আমরা আমরা কোথায় এসে পড়েছি? রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, বাতাসের মধ্যে ছড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে আকার নিচ্ছে। নন্দিনী ফিসফিস করে বলল, ওগুলো কি আমাদের দেখছে? ছায়াগুলো এক জায়গায় থেমে রইল। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু অস্পষ্ট নড়াচড়া করতে থাকা আকৃতি, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায়। হঠাৎ সামনে থাকা একটা ধ্বংসস্তূপের পেছনে থেকে কেউ বেরিয়ে এলো। একটা মানুষের অবয়ব, কিন্তু তার চেহারাটা যেন ধোঁয়ার মতো অস্পষ্ট। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা এখানে কিভাবে এলে? রুদ্র দ্বিধা নিয়ে বলল, আমরা একটা অভিশপ্ত মূর্তি ধ্বংস করেছি। তারপর একটা দরজা খুলে গেল, আমরা চলে এলাম এখানে। কিন্তু এটা কোথায়? অচেনা মানুষটা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা যেটা ধ্বংস করেছো, সেটা কোনো মুক্তির চাবি ছিল না, বরং সেটা ছিল একটা সিলমোহর। তোমরা সেটাকে ভেঙে দিয়ে এখানের অভিশাপকে আরো ছড়িয়ে দিয়েছো। নন্দিনী বিস্ময়ে চিৎকার করে উঠল, কিন্তু আমরা তো মনে করেছিলাম আমরা অভিশাপ ভেঙেছি। তাহলে এটা কি? অচেনা মানুষটা তাদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তোমরা কি জানো এই জায়গা কোথায়? রুদ্র মাথা নাড়ল। লোকটা বলল, এটা হলো আত্মাদের বন্দিশালা। যারা অভিশপ্ত, যাদের আত্মা পৃথিবীতে জায়গা পায়নি, তারা এখানে আটকে থাকে। কিন্তু তোমরা এখানে আসার কথা ছিল না। তোমরা এখন বেঁচে আছো, কিন্তু এই জায়গাটা তোমাদের গ্রহণ করে ফেলছে। যদি বের হতে চাও, তাহলে তার পথ তোমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। সৌম্য এক ধাপ পিছিয়ে গেল, আমরা তাহলে কিভাবে বের হব? লোকটা সামান্য হাসল। এর উত্তর তোমাদের নিজেদের মধ্যেই আছে। কিন্তু সতর্ক থেকো, এই জায়গায় সবাই বন্ধু নয়। তারপর সে হাওয়ার মতো মিলিয়ে গেল। তারা তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসের মধ্যে আবার সেই ফিসফিসানি ফিরে এলো, আর দূরে কোথাও যেন অন্ধকারের মধ্যে কারো ছা নড়ল। চারপাশের ধোঁয়াশা একটু একটু করে ঘন হয়ে আসছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য যেন একটা দমবন্ধ করা শূন্যতার মধ্যে আটকে গেছে। বাতাসের ফিসফিসানি আরো জোরালো হয়ে উঠেছে, আর দূরে কোথাও কারো ছা নড়াচড়া করছে। আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না, রুদ্র নিচু গলায় বলল। নন্দিনী কাপা কণ্ঠে বলল, কিন্তু পথ কোথায়? আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সৌম্য চারপাশে তাকিয়ে বলল, আমার মনে হয় ওই দিকটায় কিছু একটা আছে। তারা ধীরে ধীরে সেই দিকটায় এগিয়ে গেল। ধোঁয়ার ভেতর দিয়ে সামনের পথটা ঝাপসা দেখা গেলেও, একটু এগিয়ে যেতেই তারা দেখতে পেল, ধ্বংসস্তূপের ভেতর একটা পুরনো দরজা দাঁড়িয়ে আছে। দরজাটা যেন হাওয়ার মধ্যে ভাসছে। এর গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা, আর এর সামনে দাঁড়াতেই তাদের মনে হলো, যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। রুদ্র হাত বাড়িয়ে দরজার গায়ে স্পর্শ করতেই ঠান্ডা একটা অনুভূতি তার শরীর বেয়ে নেমে এলো। আমরা কি এটা খুলব? সৌম্য দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল। রুদ্র একটু থেমে বলল, আমাদের আর অন্য উপায় নেই। আমরা এখানে আটকে থাকতে পারি না। নন্দিনী বলল, কিন্তু তুমি শুনেছ না? লোকটা বলল, সবাই বন্ধু নয়। যদি এটার পেছনে কোনো ফাঁদ থাকে। হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর পেছনে থেকে কিসের যেন একটা শব্দ হলো। তারা তিনজন একসঙ্গে পিছন ফিরে তাকালো। অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া এগিয়ে আসছে। প্রথমে সেটাকে মানুষের মতো লাগছিল, কিন্তু তারপর ওটার শরীর লম্বা, হাড়গোড় বেরিয়ে থাকা, চোখের জায়গায় শুধু দুটো গভীর শূন্য গহ্বর। ওটা মুখ খুলল, কিন্তু কোনো শব্দ হলো না। কিন্তু রুদ্র অনুভব করল, তার মাথার ভেতর একটা কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। তোমরা এসেছো, এখানে ফিরে যাবে না। নন্দিনী চিৎকার করে উঠল, দরজা খোলো, রুদ্র। এক্ষুনি। রুদ্র কোনো কিছু না ভেবেই দরজাটা ধাক্কা দিল।
সঙ্গে সঙ্গে দরজার ওপাশ থেকে একটা প্রবল টান অনুভূত হলো, যেন কিছু একটা তাদের গিলে নিচ্ছে। সবকিছু কুয়াশায় হারিয়ে গেল। রুদ্র আর কিছু দেখতে পেল না। তারপর সে বুঝতে পারল সে একা। নন্দিনী আর সৌম্য কোথায়? সে কি ঠিক জায়গায় এসেছে, নাকি সে কোথাও হারিয়ে গেছে? রুদ্র ধীরে ধীরে চোখ খুলল। চারপাশটা অস্পষ্ট লাগছিল, যেন কোনো ঘন কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে। মাথাটা ভারী লাগছে, আর বুকের ভেতর এক অজানা আতঙ্ক জমাট বেঁধেছে। নন্দিনী, সৌম্য, সে চিৎকার করল, কিন্তু তার গলা যেন ফাঁকা বাতাসের মধ্যে মিশে গেল। কোনো প্রতিধ্বনি নেই, কোনো উত্তর নেই। সে একা। কিন্তু এটা কোথায়? চারপাশে তাকিয়ে দেখল, জায়গাটা অদ্ভুতভাবে স্থির। ধূসর মেঘের মতো কুয়াশা চারপাশে ঘুরছে, কিন্তু বাতাসের কোনো প্রবাহ নেই। মাটিটা শক্ত নয়, আবার নরমও নয়, যেন একটা অদ্ভুত বায়বীয় জমিনের ওপর দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। দূরে কুয়াশার মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। কে ওখানে? রুদ্র চিৎকার করলো। কোনো উত্তর এল না, কিন্তু সেই অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রুদ্রের গলা শুকিয়ে গেল। পালাবে, নাকি অপেক্ষা করবে? কিছু বলার আগেই কুয়াশার মধ্যে থেকে সেই অবয়ব স্পষ্ট হয়ে উঠল। একজন মানুষ। না, ঠিক মানুষ নয়। তার চোখ দুটো ছিল ঘন কালো, গভীর শূন্যতার মতো, যেখানে কোনো আলো প্রতিফলিত হয় না। তার গায়ে পুরনো ছেঁড়া পোশাক, শরীরটা যেন অর্ধেক বাস্তব, অর্ধেক কুয়াশার তৈরি। সে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল, কিন্তু রুদ্র শব্দ শুনতে পেল না। তারপর হঠাৎই সেই অবয়ব ঝাঁপিয়ে পড়ল। রুদ্র চিৎকার করে উঠে পিছিয়ে গেল, কিন্তু মুহূর্তেই চারপাশটা বদলে গেল। সে এখন একটা ঘরের মধ্যে। এটা একটা পুরনো, ধুলো জমে থাকা ঘর। কাঠের মেঝে, চারপাশে ছেঁড়া পর্দা, আর দেয়ালে কালো দাগ। রুদ্র দ্রুত উঠে দাঁড়ালো। নন্দিনী আর সৌম্য কোথায়? সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজাটা এমনভাবে আটকে আছে, যেন শতাব্দীর পর শতাব্দীর ধরে কেউ এটা খোলেনি। তারপর একটা শীতল বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল। আর দরজার ওপাশ থেকে এল সেই ভয়ঙ্কর ফিসফিসানি কণ্ঠ। তোমরা ফিরে এসেছো, তোমাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। রুদ্রের শরীর হিম হয়ে গেল। রুদ্রের হাত হেমে গেছে। দরজার ওপাশ থেকে আসা কণ্ঠটা শীতল, অথচ তীব্র। মনে হচ্ছে শব্দগুলো কেবল বাতাসে নয়, তার মাথার ভেতরেও প্রতিধ্বনিত হচ্ছে। তোমরা ফিরে আসছো, তোমাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। সে এক ধাপ পিছিয়ে গেল। নন্দিনী, সৌম্য, তোমরা কি শোনো? সে চিৎকার করলো, কিন্তু কোনো উত্তর এল না। হঠাৎ দরজার কাঠামোটা নড়ে উঠল, যেন কেউ ওটা ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। রুদ্র দম বন্ধ হয়ে আসা অনুভব করল। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা প্রবাহিত হতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে ঘরের মেঝের ওপর ছড়িয়ে পড়ল, আর তার ভেতর দিয়ে অসংখ্য ছার মতো অবয়ব চলাফেরা করছে। রুদ্র দ্রুত পেছনে সরল। তার মনে পড়ল, আগেও সে এমন কিছু দেখেছে, সেই ধ্বংসস্তূপে, যেখানে নন্দিনী আর সৌম্য ছিল। কিন্তু এখানে সে একা। এটা কি তার জন্যই অপেক্ষা করছিল? দরজাটা এবার ধীরে ধীরে খুলতে শুরু করলো। চিরচিরে শব্দে দরজার পাল্লাগুলো সরে যেতে লাগলো। ওপাশে একটা ছামূর্তি দাঁড়িয়ে আছে। এটা ঠিক আগের ছায়াদের মতো নয়। এটা বড়, শক্তিশালী, আর রুদ্র অনুভব করলো এটা তাকে সরাসরি দেখছে। সেই মুহূর্তে কণ্ঠটা আবার এল। তোমরা আমাদের জাগিয়ে দিয়েছো। রুদ্রের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর মেঝে কেঁপে উঠল, আর সে অনুভব করল তার শরীর নিচে তলিয়ে যাচ্ছে। একটা অদৃশ্য শক্তি তাকে নিচের দিকে টেনে নামাচ্ছে, আর দরজার ওপাশের ছামূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে আসছে। না, না! রুদ্র চিৎকার করল, হাত দিয়ে মেঝে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু ততক্ষণে পুরো কক্ষটা ভেঙে পড়তে শুরু করেছে। আর তারপর সব অন্ধকার হয়ে গেল। রুদ্র ধীরে ধীরে চোখ খুলল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মধ্যে কোথাও দূর থেকে আবছা আলোর ঝলকানি দেখা যাচ্ছে।
সে অনুভব করল সে কোনো শক্ত মাটিতে নেই, বরং যেন বাতাসের ওপর ভাসছে। শরীর হালকা লাগছে, অথচ মনে হচ্ছে কিছু একটা তাকে প্রচণ্ড টানছে, এমন একদিকে যেখানে আলো নেই, শব্দ নেই, কোনো অস্তিত্ব নেই। নন্দিনী, সৌম্য, সে ফিসফিস করে ডাকলো। কোনো উত্তর এল না। তারপর একটা নরম শীতল হাত তার কাঁধে স্পর্শ করলো। সে আতঙ্কে পিছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু শূন্যতার মধ্যে ভাসমান কিছু ছায়ামূর্তি, যারা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তারা কথা বলছে না, তাদের মুখ নেই, কিন্তু রুদ্র অনুভব করলো তারা তার ভেতরে ঢুকে যাচ্ছে, তার স্মৃতির গভীরে, তার মনের অন্ধকারে। তোমাকে ফিরতে হবে, একটা কণ্ঠ তার কানে এল। এটা কোনো মানবীয় কণ্ঠ নয়, বরং একটা শীতল, মৃত কণ্ঠস্বর, যেটা যেন তার আত্মার সঙ্গে কথা বলছে। তুমি যদি এখানেই থেকে যাও, তাহলে আর কখনো ফিরে যেতে পারবে না। রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, অন্ধকারের ভেতর একটা পথের আভাস পাওয়া যাচ্ছে, দূরে, যেখানে হালকা নীলচে আলো জ্বলজ্বল করছে। সে দ্রুত সেদিকে দৌড় দিল, কিন্তু মনে হলো পথটা যেন বাড়ছে, সামনে এগোলেও শেষ হচ্ছে না। তারপর সে আবার একটা পরিচিত কণ্ঠ শুনল। রুদ্র, রুদ্র, আমাদের শোনো। সৌম্যের গলা, নন্দিনীর গলাও শোনা গেল, তুমি যদি বের হতে চাও, আমাদের হাত ধরো। কিন্তু তারা কোথায়? রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, তার চারপাশের ছায়া আরো ঘন হয়ে আসছে, তাদের ফিসফিসানি আরো জোরালো হচ্ছে। এখানেই থেকো, এখানেই থেকো। না, সে এখানে থেকে যেতে পারে না। সে হাত বাড়িয়ে দিল, কিন্তু চারপাশে কেউ নেই। তবে তার মনে হলো সে এক জায়গায় আটকে গেছে, একটা সীমারেখার মধ্যে, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। সে কি এখান থেকে বের হতে পারবে, নাকি চিরতরে ছাড় জগতে হারিয়ে যাবে? রুদ্রের নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। সে অনুভব করল তার চারপাশের শূন্যতা ঘন হচ্ছে, যেন অন্ধকার তাকে গিলে ফেলতে চায়। নন্দিনী আর সৌম্যের কণ্ঠ এখনো শোনা যাচ্ছে, কিন্তু তারা কোথায়? সে চারপাশে তাকালো, কিন্তু শুধু অসংখ্য ছায়া, অস্পষ্ট মুখ, আর অদৃশ্য ফিসফিসানি। তুমি যদি বের হতে চাও, আমাদের হাত ধরো। নন্দিনীর গলার স্পষ্টতা একটু বেশি। রুদ্র বুঝতে পারল কণ্ঠটা সত্যিকার, ওদের কণ্ঠ। কিন্তু সমস্যা একটাই, কোনটা বাস্তব আর কোনটা ছায়াদের সৃষ্টি, তা বোঝার কোনো উপায় নেই। রুদ্র ধীরে ধীরে হাত বাড়াল, কিন্তু মুহূর্তেই তার চারপাশের ছায়াগুলো বিকৃত হয়ে গেল। শত শত হাত সে নিয়ে এল তার দিকে, হিমশীতল, নিঃশ্বাসরুদ্ধকর। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু মনে হলো মাটির ভেতরে ডুবে যাচ্ছে। এখানেই থেকো। ছায়া আরো ঘন হলো। না। রুদ্র চিৎকার করল, আমি এখান থেকে বের হব। তার কানে আবার সেই পরিচিত কণ্ঠ ভেসে এল, এবার আরো স্পষ্ট। রুদ্র, বিশ্বাস কর, তুই পারবি। আমাদের হাত ধর। সে কিছু একটা অনুভব করল, শক্ত, উষ্ণ একজোড়া হাত তার কবজি চেপে ধরল। সঙ্গে সঙ্গে চারপাশের সবকিছু কেঁপে উঠল। ছায়ারা উন্মাদ হয়ে ছুটে আসতে লাগলো, কিন্তু রুদ্র টের পেল তাকে কেউ টেনে বের করছে। তারপর এক ঝলক আলোয় সবকিছু ডুবে গেল। রুদ্র চোখ খুলল। সে এখন অন্য এক জায়গায়। চারপাশে ধুলো, ছেঁড়া পর্দা, ভাঙা আসবাব। আর সামনে দাঁড়িয়ে আছে নন্দিনী আর সৌম্য, উদ্বিগ্ন, আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে। তুই ঠিক আছিস? নন্দিনী জিজ্ঞেস করল। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, আমি কোথায় ছিলাম? সৌম্য ফিসফিস করে বলল, আমরাও জানি না। তুই এক মুহূর্ত ছিলি আমাদের পাশে, আর তারপর হঠাৎ করে কোথাও হারিয়ে গেলি। রুদ্র কাঁপা কাঁপা গলায় বলল, আমি কোথাও আটকে গিয়েছিলাম। কিন্তু ওরা কি এখনো আছে? নন্দিনী আর সৌম্য চুপ করে গেল। বাতাস হালকা দুলে উঠল, আর বাইরে, করিডোরের অন্ধকার থেকে একটা ফিসফিসানি শোনা গেল। তোমরা ফিরে এসেছো, এবার আর ফেরা যাবে না। রুদ্র দ্রুত উঠে দাঁড়ালো। নন্দিনী আর সৌম্য আতঙ্কিত দৃষ্টিতে করিডোরের দিকে তাকিয়ে রইল। ফিসফিসানি থেমে গেছে, কিন্তু তাদের মনে হচ্ছিল কিছু একটা ঠিক সামনে দাঁড়িয়ে আছে, দেখছে, শ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে।
আমরা এখান থেকে বের হব কিভাবে? নন্দিনী ফিসফিস করে বলল। সৌম্য চারপাশে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এই জায়গাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমরা যেখানে ছিলাম এটা তো সেই ঘর নয়। রুদ্রও বুঝতে পারল চারপাশটা কেমন যেন বদলে গেছে। আসবাবগুলো ধুলোতে ঢাকা থাকলেও মনে হচ্ছিল এগুলো ঠিক আগের মতো নেই। দেয়ালের চুন সুরকি খসে পড়ছে, কিন্তু তাতে নতুন চিহ্ন ফুটে উঠেছে, অদ্ভুত সব প্রতীক, যেগুলো মনে হচ্ছে কোনো পুরনো ভাষায় লেখা। এগুলো কি? রুদ্র আঙুল দিয়ে ইঙ্গিত করল। নন্দিনী সামনের দেয়ালে হাত বুলিয়ে বলল, এটা একটা বার্তা, কিন্তু পড়তে পারছি না। ঠিক তখনই পাশের জানালাটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। তারা তিনজন একসঙ্গে পিছিয়ে গেল। জানালার ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তারা স্পষ্ট দেখতে পেল একটা অবয়ব, অন্ধকারে ডুবে থাকা, লম্বা হাতের আঙুলগুলো জানালার কাচের ওপর আস্তে আস্তে বোলাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার চোখ। ওগুলো একজোড়া ফাঁকা গহর, কিন্তু তার ভেতর থেকে নিঃশব্দে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ওটা আমাদের দেখছে, সৌম্য কাপা কণ্ঠে বলল। চলো এখান থেকে যাই। নন্দিনী দ্রুত পেছনের দরজার দিকে ছুটল। রুদ্র আর সৌম্য তার পিছু নিল। দরজাটা খোলার জন্য রুদ্র হ্যান্ডেলটা চেপে ধরল, কিন্তু সেটা নড়ল না। এটা তো তালাবন্ধ। এটা কিভাবে সম্ভব? নন্দিনী আতঙ্কিত হয়ে বলল, আমরা তো ঠিক এই পথ দিয়েই এসেছিলাম। ঠিক তখনই একটা শীতল বাতাস ঘরের মধ্যে বয়ে গেল। আর তারা শুনতে পেল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। তোমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছো, কিন্তু সত্যের দরজা সবার জন্য খোলে না। ঘরের মেঝে ধীরে ধীরে কাঁপতে লাগলো, যেন কোনো কিছু নিচ থেকে উঠে আসছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য বুঝতে পারল এটা শুধু একটা ভুতুড়ে জায়গা নয়, এটা একটা ফাঁদ, এবং তারা তাতে আটকে গেছে। ঘরের মেঝেটা কাঁপতে কাঁপতে ফাটল ধরতে শুরু করলো। সেই ফাটল থেকে উঠে আসছিল একরাশ কালো ধোঁয়া, যার ভেতর অস্পষ্ট সব অবয়ব ঘুরে বেড়াচ্ছে। রুদ্র, নন্দিনী আর সৌম্য আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো। এটা থামানোর উপায় কি? সৌম্য চিৎকার করে বলল। নন্দিনী দ্রুত চারপাশে তাকিয়ে বলল, আমরা কিছু একটা ভুল করছি। এই বাড়িটা আমাদের বের হতে দিচ্ছে না, কারণ আমরা এখনো কিছু একটা জানিনি, কিছু একটা খুঁজে পাইনি। রুদ্র গভীরভাবে ভাবতে শুরু করলো। এই অদ্ভুত দেয়ালগুলো, ছাদের ফাটল, আর সেই ছামূর্তিগুলো যেভাবে তাদের অনুসরণ করছে, এগুলোর পেছনে নিশ্চয়ই কিছু রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে এক জোড়া হাত বেরিয়ে এল। একটা কালো কঙ্কালসার হাত, যেটার আঙুলগুলো ছিল লম্বা, ধারালো, আর মনে হচ্ছিল সেটা কোনো ছাড় তৈরি, কিন্তু আবার বাস্তব। হাতটা রুদ্রের পায়ের গোড়া চেপে ধরল। রুদ্র আতঙ্কে লাফিয়ে উঠল, কিন্তু হাতটা শক্ত করে ধরে রেখেছে। সৌম্য এক ঝটকায় একটা কাঠের চেয়ার তুলে সেই হাতের ওপর আঘাত করল। চেয়ারটা ধ্বংস হয়ে গেল, কিন্তু হাতটা যেন একটুও ব্যথা পেল না। নন্দিনী চিৎকার করে বলল, আমাদের অন্য কিছু করতে হবে। এটা এভাবে যাবে না। রুদ্র হঠাৎই মনে করতে পারল দেয়ালের ওই প্রতীকগুলো, ওগুলো একটা বার্তা। সে চিৎকার করল, দেয়ালের লেখাগুলো পড়তে হবে। কিন্তু তারা পড়তে পারবে কিভাবে? নন্দিনী দ্রুত চারপাশে তাকিয়ে একটা পুরনো কাঠের তাকের ওপর থেকে ধুলো ঝেড়ে একটা ছোট্ট বই বের করলো। বইটার মলাট ছিঁড়ে গেছে, কিন্তু তার ভেতরের পাতাগুলোতে সেই একই প্রতীক আঁকা। এটা কিছু একটা বোঝাচ্ছে। নন্দিনী দ্রুত উল্টেপাল্টে দেখতে লাগলো। ফাটল থেকে এবার আরো হাত বেরিয়ে এল, একটার পর একটা। তার আগেই পড়তে হবে, সৌম্য আতঙ্কিত কণ্ঠে বলল। নন্দিনী এক মুহূর্ত চুপ থেকে বইয়ের এক পাশে আঙুল বুলিয়ে বলল, এটা একটা শপথের মতো কিছু। এখানে লেখা আছে, যারা সত্যকে জাগাবে, তাদের আত্মাকে বন্দী করা হবে। রুদ্র ধাক্কা খেল। মানে আমরা যদি সত্যটা জানতে চাই, তাহলে আমরা এখানেই আটকে যাব। সৌম্য হতবাক হয়ে বলল, তাহলে আমাদের বেরোনোর উপায় কি? নন্দিনী চোখ বড় করে বলল, আমাদের সত্যকে অস্বীকার করতে হবে। এক মুহূর্ত নীরবতা নামল।
তারপর রুদ্র কঠিন গলায় বলল, না, আমরা যদি অস্বীকার করি, তবে সত্য চিরদিনের জন্য হারিয়ে যাবে। সৌম্য বলল, কিন্তু যদি স্বীকার করি, তাহলে আমরা এখানেই থেকে যাব। ঠিক তখনই একটা কণ্ঠ শোনা গেল, একটা গভীর, অশরীরী কণ্ঠস্বর, যা পুরো ঘর কাঁপিয়ে তুলল। তোমরা যা খুঁজছো তা পেয়ে গেছো, কিন্তু তার মূল্য দিতে প্রস্তুত তো? ঘরের বাতাস ভারী হয়ে এল। নন্দিনী রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকল। তারা কি সত্যকে গ্রহণ করবে, নাকি এর ভয়াবহ পরিণতির হাত থেকে বাঁচার জন্য পেছনে ফিরবে? ঘরটার ভেতর বাতাস এত ভারী হয়ে উঠল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। চারপাশের ছায়াগুলো যেন আরো কাছে ঘিরে আসছিল, আর মেঝের ফাটল থেকে বেরিয়ে আসা কালো হাতগুলো ধীরে ধীরে মাটি বেয়ে উপরের দিকে উঠছিল। রুদ্র, নন্দিনী আর সৌম্য একে অপরের দিকে তাকিয়ে রইল। আমরা কি করব? সৌম্য গলা শুকিয়ে বলল। রুদ্র এক পলক দেয়ালের লেখাগুলোর দিকে তাকিয়ে বলল, সত্য জানতে হলে আমাদের কিছু একটা দিতে হবে, কিন্তু আমরা জানি না সেই মূল্যটা কি। নন্দিনী দ্রুত বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলো। বইটা এত পুরনো ছিল যে পাতাগুলো ছিঁড়ে যাবার উপক্রম, কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল একটা বাক্যে। যারা সত্য গ্রহণ করবে, তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে তাদের অস্তিত্বের সবচেয়ে মূল্যবান কিছু। এটা মানে কি? নন্দিনী ফিসফিস করে বলল। রুদ্র বুঝতে পারল না, কিন্তু সৌম্য যেন কিছু একটা বুঝতে পেরে কেঁপে উঠল। আমাদের অস্তিত্বের সবচেয়ে মূল্যবান কিছু। সে চুপচাপ বলল, এর মানে কি আমাদের জীবন? ঠিক তখনই সেই গভীর কণ্ঠস্বর আবার শোনা গেল। সত্য গ্রহণ করলে, তোমরা যা সবচেয়ে বেশি ভালোবাসো, তা হারাবে। রুদ্র এক মুহূর্ত চুপ রইল। তারপর আস্তে করে বলল, আমাদের কেউ সত্য জানার বিনিময়ে কিছু হারাবে, কিন্তু সেটা কি, আমরা জানি না। নন্দিনী ভয় আর দ্বিধার মধ্যে পড়ে গেল। যদি সেটা আমাদের একজন হয়, যদি সত্য জানার কারণে আমাদের মধ্যে কেউ মরে যায়। ঘরের চারপাশের ছায়াগুলো ঘন হয়ে উঠছিল, দেয়ালের ফাটল থেকে বেরিয়ে আসা চোখজোড়া ওদের এক দৃষ্টিতে দেখছিল। রুদ্র কঠিন গলায় বলল, আমরা যদি ফিরে যাই, তাহলে যা ঘটেছে তার কোনো উত্তর আমরা পাব না। এটা শুধু আমাদেরই নয়, আরো অনেকের জীবন ধ্বংস করবে। সৌম্য ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আমাদের সত্য গ্রহণ করতে হবে, যে মূল্যই দিক না কেন। নন্দিনী চোখ বন্ধ করল, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীরে ধীরে বলল, আমরা সত্য গ্রহণ করছি। ঠিক তখনই চারপাশের বাতাস চিৎকার করে উঠল, ঘরটা কেঁপে উঠল, আর সেই অন্ধকার কণ্ঠস্বর আবার কথা বলল। তাহলে সত্য তোমাদের দেওয়া হলো, এবং মূল্য এখনই নেওয়া হবে। চারপাশের আলো নিভে গেল। তারপর একটা হৃদয়বিদারক চিৎকার শোনা গেল। চিৎকারটা এতটাই করুণ আর বেদনাদায়ক ছিল যে ঘরের বাতাস থমকে গিয়েছিল। রুদ্র কিছু দেখতে পাচ্ছিল না। চারপাশ ছিল একেবারে অন্ধকার, শুধু কোথাও যেন এক ধরনের অদ্ভুত গর্জন প্রতিধ্বনিত হচ্ছিল। তার মাথা ঝিমঝিম করছিল। কেউ একজন হারিয়ে গেছে। তার বুক ধক করে উঠল। নন্দিনী, সৌম্য। কোনো উত্তর এলো না। তার কণ্ঠস্বর যেন শূন্যে মিলিয়ে গেল, কেউ শুনছে না, কেউ সাড়া দিচ্ছে না। তারপর হঠাৎ একটা চাপা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। একটা অস্পষ্ট ফিসফিসানি। রুদ্র, আমি। সে চমকে উঠে চারপাশে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আলো আস্তে আস্তে ফিরে আসতে লাগলো। নন্দিনী ধুলো মাখা মেঝেতে বসে পড়েছে, কাঁপছে। রুদ্র দ্রুত ওর কাছে গিয়ে বলল, নন্দিনী, তুই ঠিক আছিস? নন্দিনী ধীরে ধীরে মুখ তুলে তাকালো, তার চোখ বিস্ফারিত, শূন্য দৃষ্টিতে ভরা। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে ঠোঁট কাঁপছিল। সৌম্য কোথায়? রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, কোথাও সৌম্য নেই। সৌম্য! সে চিৎকার করল। কোনো উত্তর নেই। নন্দিনী এবার ফিসফিস করে বলল, সে নেই, রুদ্র, ও চলে গেছে। রুদ্রের শরীর কেঁপে উঠল। না, এটা সম্ভব না।
সে দ্রুত উঠে দাঁড়িয়ে চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু সৌম্য নেই। তার অস্তিত্বের কোনো চিহ্ন নেই, যেন সে কোনোদিন ছিলই না। সত্যের মূল্য চুকানো হয়েছে। কণ্ঠস্বরটা ফিসফিস করে উঠল। রুদ্রের মাথা চক্কর দিল। তার মনে পড়ে গেল সেই লেখাগুলো, সত্য গ্রহণ করলে তোমরা যা সবচেয়ে বেশি ভালোবাসো তা হারাবে। সত্য প্রকাশিত হয়েছে, কিন্তু বিনিময়ে তারা সৌম্যকে হারিয়েছে। নন্দিনী স্থির চোখে তাকিয়ে রইল। তার গলায় কোনো আওয়াজ নেই, চোখের কোণে নীরব জল গড়িয়ে পড়ছে। রুদ্রের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল এই সত্য তাদের পেয়েছে, কিন্তু তাদের এক টুকরো নিয়ে নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই ঘটল। ঘরের কোণে, যেখানে সৌম্য দাঁড়িয়েছিল, সেখানে একটা ছায়া ছিল, একটা অস্পষ্ট অবয়ব, দুটো ফাঁকা চোখ। আর সেটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। রুদ্র আর নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। নন্দিনীর গলা শুকিয়ে গেল। ও কি সৌম্য? রুদ্র কিছু বলল না, শুধু গভীরভাবে তাকিয়ে রইল। ছায়া মূর্তিটা এক পা, দু পা করে সামনে এগোলো। তার মুখের রেখাগুলো অস্পষ্ট, শরীরের গঠন ধোয়ার মতো ঝাপসা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর চোখ, একজোড়া ফাঁকা গহর, যার ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। সৌম্য, রুদ্র এবার ধীরে ধীরে বলল। মূর্তিটা থামল। একটা ঠান্ডা বাতাস কেঁপে গেল ঘর জুড়ে। তারপর একটা ভাঙা, কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। তোমরা আমাকে চিনতে পারছো না? নন্দিনী দ্রুত রুদ্রের হাতে শক্ত করে চেপে ধরল। ওটা সৌম্য না, রুদ্র। এটা আমাদের কাছে আসতে দিচ্ছি না। কিন্তু রুদ্র কেমন যেন অবশ হয়ে গেল। ও যদি সত্যিই সৌম্য হয়? সে ফিসফিস করে বলল। নন্দিনী চোখ বড় বড় করে বলল, ওর শরীরের ভাষা দেখ, ওর চোখগুলো দেখ। এটা আমাদের পরিচিত কেউ না। রুদ্র এবার ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। ছায়া মূর্তিটা এবার একদম কাছে চলে এসেছে। তার শরীরটা ধোঁয়ার মতো কাঁপছে, মুখটা বিকৃত, আর কণ্ঠস্বরটা এমন যেন অনেকগুলো পরস্পর ভিন্ন স্বরের একসঙ্গে ফিসফিস করা। তোমরা সত্য জানতে চেয়েছিলে। রুদ্রের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সত্য শুধু মুক্তি দেয় না, সত্য বিনিময়ে কিছু নিয়ে নেয়। তারপর ঠিক তখনই ছায়া মূর্তিটা ঝাঁপিয়ে পড়ল। নন্দিনী দ্রুত রুদ্রকে টেনে পেছনে নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ঘরের ভেতর শূন্যে এক তীব্র ধাক্কা লাগলো, যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। নন্দিনী আর রুদ্র মেঝেতে পড়ে গেল। যখন ধুলো একটু সরল, তারা তাকিয়ে দেখল সেই ছায়া মূর্তিটা মাটিতে হাঁটু গেড়ে পড়ে আছে। ওটা কাঁপছে। আর তারপর এক মুহূর্তের জন্য কণ্ঠটা স্বাভাবিক হয়ে উঠল। রুদ্র, আমাকে বাঁচাও। রুদ্রের মুখ শুকিয়ে গেল। নন্দিনী শীতল কণ্ঠে বলল, এটা যদি সত্যিই সৌম্য হয়, তাহলে ও এখনো হারিয়ে যায়নি। কিন্তু আমাদের ওকে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় ও চিরদিনের জন্য এই দুঃস্বপ্নের অংশ হয়ে যাবে। রুদ্র ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু আমরা কিভাবে ওকে ফিরিয়ে আনব? নন্দিনী তাকিয়ে দেখল সেই পুরনো বইটা, যা ওর হাতে ছিল। সে দ্রুত পাতা ওল্টাতে লাগলো। এবং তখনই একটা লাইন তার চোখে পড়ল। একটা প্রাচীন মন্ত্র, যা বলা হয়েছে, হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হল আত্মার সত্যিকার নাম উচ্চারণ করা। নন্দিনী দ্রুত বলল, রুদ্র, আমাদের ওর নাম ডাকতে হবে। সত্যিকার নাম। রুদ্র এক মুহূর্ত দ্বিধায় পড়ল। তারপর সে জোরে চিৎকার করল, সৌম্য। একটা তীব্র ঝড় বয়ে গেল ঘরের ভেতর। সৌম্যর ছায়া মূর্তিটা চিৎকার করে উঠল, দেহটা বিকৃত হতে লাগলো, কালো ধোঁয়া ওর চারপাশ থেকে উঠে যেতে থাকলো। আর তারপর একটা হৃদয়বিদারক কান্নার শব্দ তুলে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ধুলো ধীরে ধীরে পড়ে গেল মেঝের ওপর। রুদ্র আর নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সৌম্য কোথায়? কিন্তু তখনই নন্দিনী কিছু একটা অনুভব করল। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। আর দেখল সৌম্য অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে।
ঘরটা নিস্তব্ধ। সৌম্য মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখটা ফ্যাকাশে, শরীর নিথর। নন্দিনী ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেল। ও কি বেঁচে আছে? রুদ্র ফিসফিস করে জিজ্ঞেস করল। নন্দিনী ঝুঁকে সৌম্যর নাকের কাছে হাত রাখল। একটা হালকা নিঃশ্বাসের আভাস পাওয়া গেল। ও বেঁচে আছে। নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুদ্র হাঁফ ছেড়ে বসল, কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সৌম্য ফিরে এসেছে, কিন্তু সে কি আগের মতো আছে? নন্দিনী আর রুদ্র মিলে সৌম্যকে ধীরে ধীরে তুলে একটা পুরনো কাঠের চেয়ারে বসাল। কিছুক্ষণ পর সৌম্য ধীরে ধীরে চোখ খুলল। তার চোখজোড়া ঝাপসা, ক্লান্ত, যেন সে কোনো গভীর দুঃস্বপ্ন থেকে ফিরে এসেছে। সৌম্য, তুই ঠিক আছিস? রুদ্র জিজ্ঞেস করল। সৌম্য আস্তে করে মাথা নাড়ল, কিন্তু তার দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা ছিল। নন্দিনী উদ্বিগ্ন স্বরে বলল, তুই আমাদের চিনতে পারছিস তো? সৌম্য চোখ ছোট করে তাকালো, যেন চিনতে পারার চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে বলল, রুদ্র। নন্দিনী। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু নন্দিনী পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। সৌম্যর গলা একটু ভাঙা শোনাচ্ছে, আর তার চোখের গভীরে যেন কিছু একটা লুকিয়ে ছিল। কিছু একটা ঠিকঠাক লাগছিল না। নন্দিনী ধীরে ধীরে বলল, সৌম্য, তুই আমাদের বল, ঠিক কি ঘটেছিল? সৌম্য কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব আস্তে বলল, আমি মনে করতে পারছি না। রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো। নন্দিনী বলল, একদমই কিছু মনে পড়ছে না। সৌম্য মাথা নাড়ল। আমি শুধু মনে করতে পারছি, অন্ধকার, একটা গলার স্বর, আর তারপর কিছু নেই। তারপর সে ধীরে ধীরে তার হাতে তাকালো। তার হাতের তালুর ওপর একটা অদ্ভুত কালো দাগ। নন্দিনী এক ঝটকায় সৌম্যর হাত ধরে সেটা দেখল। দাগটা দেখতে অদ্ভুত, যেন কোনো পুড়ে যাওয়া দাগ, কিন্তু স্পর্শ করলে ঠান্ডা লাগছিল। রুদ্র উদ্বিগ্ন হয়ে বলল, এটা কি? সৌম্য ফিসফিস করে বলল, আমি জানি না, কিন্তু এটা মনে হচ্ছে যেন কিছু আমার মধ্যে ঢুকে আছে। একটা ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিল পুরো ঘরটাকে। রুদ্র আর নন্দিনী থমকে গেল। নন্দিনী আস্তে করে বলল, সৌম্য, তুই কি সত্যিই ফিরে এসেছিস, নাকি কিছু অন্যরকম? সৌম্য চোখ তুলে তাদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিটা সৌম্যর ছিল না। সৌম্যর ঠোঁটের কোণে অদ্ভুত সেই হাসি জমেছিল। নন্দিনী আর রুদ্র আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সৌম্য। রুদ্র আস্তে করে ডাকল। সৌম্য ধীরে ধীরে তার হাতের তালুর দাগের দিকে তাকালো, তারপর এক অজানা অনুভূতিতে সেটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। তারপর হঠাৎই সে চমকে উঠল, যেন কেউ তার শরীরের ভেতর থেকে একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে দিল। উফ! সে কপাল চেপে ধরল, চোখ বন্ধ করল, আর কষ্টে কুঁকড়ে গেল। সৌম্য, তুই ঠিক আছিস? নন্দিনী চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। সৌম্য কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার চোখের ভেতর যেন কিছু একটা ঝলসে উঠল, একটা ক্ষণস্থায়ী অন্ধকার। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো একেবারে কুচকুচে কালো হয়ে গেল। নন্দিনী আর রুদ্র শিউরে উঠল। এই দাগটা? সৌম্য ফিসফিস করে বলল। এটা আমার কিছু একটা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। নন্দিনী দ্রুত সেই পুরনো বইটার পাতা উল্টাতে লাগলো, যেখানে আত্মার ফেরার কথা বলা ছিল। একটা পৃষ্ঠা তার চোখে পড়ল। যদি আত্মা সত্যের বিনিময়ে ফিরেও আসে, তবু তার সাথে অন্য কিছুও ফিরে আসতে পারে। নন্দিনী চমকে উঠে রুদ্রের দিকে তাকালো। মানে? রুদ্র ফিসফিস করে বলল। নন্দিনী শ্বাস টেনে বলল, মানে, সৌম্য ফিরে এসেছে ঠিকই, কিন্তু ও একা ফিরে আসেনি। একটা থমথমে নীরবতা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। সৌম্য কাঁপতে কাঁপতে বলল, আমার মাথার ভেতরে কিসের যেন আওয়াজ হচ্ছে, যেন কেউ আমার সাথে কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কে। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। সে দু
হাতে মাথা চেপে ধরল, তার শরীর কাঁপতে লাগলো, আর তার মুখ দিয়ে অদ্ভুত একটা গর্জন বেরিয়ে এলো, এমন এক শব্দ যা মানুষের নয়। রুদ্র দ্রুত পেছনে সরে গেল। নন্দিনী আতঙ্কে পাতা উল্টাতে লাগলো, যেন দ্রুত সমাধান খুঁজে বের করতে চায়। ঠিক তখনই সৌম্যর চোখ খুলে গেল। সেই চোখে তার চিরচেনা উষ্ণতা ছিল না, বরং কেবল এক অন্তহীন শূন্যতা। আর তারপর সে ফিসফিস করে বলল, আমি সৌম্য নই। ঘর নিস্তব্ধ। সৌম্যর ঠোঁট নরল, কিন্তু তার কণ্ঠস্বর কেমন যেন অচেনা, শীতল, ভেতর থেকে উঠে আসা একটা গুঞ্জনের মতো। আমি সৌম্য নই। নন্দিনী আর রুদ্র স্তব্ধ হয়ে গেল। তুই কি বললি? রুদ্র আস্তে করে বলল, গলার স্বর কাঁপছিল। সৌম্য ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের গভীরে অন্ধকার কিলবিল করছিল, যেন সেখানে কোনো অতল গহ্বর লুকিয়ে আছে। আমি, সে ফিসফিস করে বলল, আমি এখানে ছিলাম না, কিন্তু এখন আমি আছি। তার ঠোঁটে ধীরে ধীরে একটা বিকৃত হাসি ফুটল। সৌম্য, তুই এসব কি বলছিস? নন্দিনী আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল। সৌম্য কিছু বলল না, শুধু তার ডান হাতের তালুর দাগটার দিকে তাকিয়ে থাকল। তারপর সে হঠাৎই কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, যেন শরীরের ওপর তার নিজের নিয়ন্ত্রণ নেই। তার মুখ থেকে একটা চাপা গোঙানির শব্দ বেরোলো, তারপর সে মাটিতে বসে পড়ল, কাঁপতে কাঁপতে বলল, ও আমার ভেতরে আছে। ওকে? রুদ্র দ্রুত জিজ্ঞেস করল। সৌম্য কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না, কিন্তু ও আমাকে ছাড়বে না, ও আমাকে ধরে রেখেছে। নন্দিনী হতভম্ব হয়ে তার হাতে থাকা বইটার দিকে তাকালো। সেখানে লেখা ছিল, যদি একবার এক আত্মা অন্যের দেহ আশ্রয় নেয়, তবে তাকে তাড়ানোর একমাত্র উপায় হলো সত্য উন্মোচন করা। নন্দিনী ফিসফিস করে বলল, সত্য? কিন্তু কোনো সত্য? সৌম্য আবার ছটফট করতে লাগলো। তার শরীর কাঁপছে, তার মুখের পেশিগুলো অদ্ভুতভাবে নড়ছে, যেন অন্য কেউ ওর শরীরের নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারপর হঠাৎ সে এক ঝটকায় মাথা তুলল, আর তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তোমরা কি জানো আমি কে? তার কণ্ঠে দুটি আলাদা স্বর একসঙ্গে বাজল, যেন সৌম্যর কণ্ঠের সঙ্গে অন্য কেউ কথা বলছে। রুদ্রের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। নন্দিনী দ্রুত বইয়ের পাতা উল্টাতে লাগল। ঠিক তখনই সৌম্য একটা অদ্ভুত কথা বলল, আমাকে কেন ডেকেছিলে? নন্দিনী আর রুদ্র একে অপরের দিকে তাকালো। ওরা তো সৌম্যকেই ফিরিয়ে আনতে চেয়েছিল, তাই না? তাহলে এই যে কিছু একটা সৌম্যর মধ্যে আছে, এটা কোথা থেকে এলো? নন্দিনী শ্বাস টেনে বলল, আমরা তো শুধু সৌম্যকে ফেরাতে চেয়েছিলাম। সৌম্য বিকৃত হাসি দিয়ে বলল, তাই? সত্যিই তাই। তারপর সে আস্তে আস্তে বলল, কিন্তু আমি তো সৌম্য নই। আমি সেই, যে কখনো ফেরার কথা ছিল না। একটা ঠান্ডা বাতাস ঘরজুড়ে বয়ে গেল। রুদ্রের মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা কথা এল। ওরা কি ভুল করে কাউকে ফিরিয়ে এনেছে, যে ফিরে আসার কথা ছিল না? ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। সৌম্য দাঁড়িয়ে আছে, কিন্তু সে কি সত্যিই সৌম্য? তার চোখের ভেতরে যেন একটা গভীর অন্ধকার কিলবিল করছে, সেখানে কোনো উষ্ণতা নেই, কোনো পরিচিতি নেই, শুধু এক ভয়ানক শূন্যতা। নন্দিনী বুকের ভেতর অজানা আশঙ্কা নিয়ে বলল, তুই কে? সৌম্য একটু হাসল, সেই হাসিটা ছিল কেমন জানি বিকৃত, যেন মানুষের মুখে এই হাসি মানায় না। তারপর সে ধীরে ধীরে বলল, আমি সেই, যার নাম কেউ নেয় না। নন্দিনীর গলা শুকিয়ে এলো। রুদ্রও কিছু বলতে পারল না, শুধু আতঙ্কিত চোখে সৌম্যর দিকে তাকিয়ে থাকল। আমরা কি ভুল করেছি? রুদ্র ফিসফিস করে বলল। নন্দিনী দ্রুত হাতে থাকা বইটার পাতাগুলো উল্টাতে লাগলো। একটা লাইন তার চোখে পড়ল, কিছু আত্মাকে ভুল করে ফিরিয়ে আনলে, তারা তোমার সাথে ফিরে আসবে, কিন্তু তারা কখনো চলে যাবে না। নন্দিনী দ্রুত রুদ্রের হাত চেপে ধরল। আমরা শুধু সৌম্যকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু ওর সাথে অন্য কেউ চলে এসেছে।
সৌম্য বাজে তাকে নিয়ন্ত্রণ করছে, মৃদু হাসল। তোমরা কি জানো, একবার দরজা খুলে দিলে সেটা বন্ধ করা কতটা কঠিন? তার কণ্ঠস্বর দুটো আলাদা সুরে প্রতিধ্বনিত হলো, একসাথে কথা বলছে দুটো অস্তিত্ব। তারপর সে ধীরে ধীরে নন্দিনীর দিকে এগিয়ে এলো। নন্দিনী পেছনে সরে গেল, হাতের বইটা শক্ত করে ধরে রাখল। ওকে? রুদ্র চাপা গলায় জিজ্ঞেস করল। নন্দিনী ধীরে ধীরে বলল, আমি জানি না, কিন্তু এটা সৌম্য নয়। সৌম্য মৃদু গলায় হাসল, তারপর বলল, আমি তো চলে যাইনি, আমি তো কখনোই যাই না। তারপর হঠাৎ বাতাসের মধ্যে একটা বিকট শীতলতা নেমে এলো। সৌম্যর দেহ কাঁপতে শুরু করলো, আর তার গলার স্বর আরো গম্ভীর হয়ে গেল। তোমরা আমাকে ফিরিয়ে এনেছো, এবার কি আমাকে তাড়াবে? তার হাসিটা আরো বিকৃত হলো, অন্ধকার তার শরীরের চারপাশে ঘনীভূত হয়ে উঠল। তারপর সে ধীরে ধীরে বলল, না, তোমরা আমাকে তাড়াতে পারবে না, আমি এখন এখানে আছি, এবং আমি থাকব। নন্দিনীর শরীর হিম হয়ে গেল। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, আমরা কি করব? সৌম্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখের অন্ধকার ক্রমেই আরো গভীর হতে লাগলো। এবং সেই রাতেই, যে ভয়ঙ্কর সত্যটি এতদিন লুকিয়ে ছিল, তা প্রকাশ পেতে শুরু করলো। ঘরের বাতাস নিস্তব্ধ। রুদ্র আর নন্দিনী হতবাক হয়ে সৌম্যর দিকে তাকিয়ে আছে। সে এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো যেন অতল গহ্বর, সেখানে কেবল অন্ধকার, কেবল শূন্যতা। তার মুখে বিকৃত হাসি লেগে আছে, ঠোঁটের কোণে যেন এক ব্যঙ্গাত্মক তৃপ্তি। আমি থাকবো। তার ফিসফিস করা কণ্ঠস্বর ঘরজুড়ে প্রতিধ্বনিত হলো। নন্দিনী আর রুদ্র একই সঙ্গে পেছনে সরে গেল, বুকের মধ্যে অজানা ভয়ের দলা। সৌম্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এল, তার পায়ের নিচে মেঝেটা যেন একটু একটু করে কেঁপে উঠছে। রুদ্র হাত বাড়িয়ে নন্দিনীকে আড়াল করল। সৌম্য, তুই যা ইহোস, আমাদের বন্ধু ছিলি, আমাদের কষ্ট দিবি না। সৌম্য কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। তার শরীর এক মুহূর্তের জন্য দুলে উঠল, আর সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার চোখ দুটো আরো গভীর কালো হয়ে গেল, যেন ভেতর থেকে কেউ ওকে কুৎসিতভাবে ছিঁড়ে ফেলছে। ও আমাকে যেতে দেবে না। সৌম্য আরেকটা বিকট চিৎকার করল। তার কণ্ঠে আতঙ্ক, তার কণ্ঠে অসহায়ত্ব। আমাকে সাহায্য করো। সেই চিৎকার নন্দিনীর বুকের ভেতর কেঁপে উঠল। এই ভয়ানক অস্তিত্বের মাঝেও কোথাও সৌম্য এখনো আছে। সেই সত্যিকার সৌম্য, যে সাহায্য চাইছে। নন্দিনী দ্রুত হাতে থাকা পুরনো বইটার পাতা উল্টাতে লাগলো। সেখানে একটা লাইন লেখা ছিল, যদি আত্মা ফিরে আসে কিন্তু নিজের দেহের নিয়ন্ত্রণ হারায়, তবে তাকে ছাড়ানোর একমাত্র উপায় হলো। তারপর পৃষ্ঠার অংশটা ফাটা। নন্দিনীর মুখ শুকিয়ে গেল। রুদ্র, পৃষ্ঠাটার অংশ নেই। সে আতঙ্কিত স্বরে বলল। রুদ্র হতভম্ব হয়ে বলল, মানে? তাহলে এখন কি হবে? সৌম্য তখনই মাথা তুলে তাকালো। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, তার ঠোঁটে বিকৃত এক হাসি। তারপর সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমরা আমাকে আটকাতে পারবে না। তার কণ্ঠস্বরে দুইটা আলাদা সত্তার মিল একসাথে কথা বলছে। ঘরজুড়ে বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। নন্দিনী বুঝতে পারল, কিছু একটা আসতে চলেছে। কিছু ভয়ঙ্কর, কিছু যাকে তারা থামাতে পারবে না। সৌম্যর চোখের শূন্য অন্ধকারটা আরো গভীর হলো। ঘরের বাতাসের ভারী ভাবটা এতটাই বেড়ে গেল যে নন্দিনী আর রুদ্র মনে করল কেউ যেন তাদের বুকের ওপর পাথর চেপে ধরেছে। সৌম্য এক পা এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে মেঝেতে একটা অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ছিল। তোমরা আমাকে আটকে রাখতে চাও? তার কণ্ঠস্বর স্বাভাবিক নয়, বরং একসঙ্গে অনেকগুলো কণ্ঠ যেন মিলেমিশে কথা বলছে। রুদ্র আর নন্দিনী জনেই আতঙ্কে এক ধাপ পেছনে সরে গেল। নন্দিনী, এখন কি করব? রুদ্র কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল। নন্দিনী দ্রুত বইয়ের পাতা ওল্টাচ্ছিল। কিন্তু কিছুই নেই। তারা কিভাবে এটাকে থামাবে, সেটার কোনো উত্তর নেই।
ঠিক তখনই হঠাৎ সৌম্য কেঁপে উঠল, তার মুখ বিকৃত হয়ে গেল, যেন তার ভেতরের কেউ বেঁচে থাকার জন্য লড়াই করছে। তার হাত দুটো নিজের মাথার ওপর তুলে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, ও আমাকে ছেড়ে দাও। তার কণ্ঠে সেই পরিচিত সৌম্যর আর্তনাদ স্পষ্ট। রুদ্র দ্রুত এগিয়ে এসে তার হাত ধরতে গেল, কিন্তু সাথে সাথেই একটা শক্তিশালী ধাক্কায় সে ছিটকে পড়ল। ঘরের বাতাস আরো গাঢ় হলো, কেমন যেন এক চাপা গর্জন শোনা গেল। একটা বিকৃত ফিসফিসানি, একটা চাপা হাসি। ও তো আমারই, তোমরা ওকে ছিনিয়ে নিতে পারবে না। নন্দিনী বুঝতে পারল এই ছায়া শক্তি হারাচ্ছে না, বরং আরো শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু কেন? তার মাথায় একটা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল। যদি আত্মা ফিরে আসে কিন্তু নিজের দেহের নিয়ন্ত্রণ হারায়, তবে তাকে ছাড়ানোর একমাত্র উপায় হলো। কিন্তু সেই বাকিটা হারিয়ে গেছে। তাহলে কি সৌম্যকে ফেরানোর আর কোনো উপায় নেই? তারা কি হার মেনে নেবে? না। নন্দিনী দ্রুত উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর শুধু আতঙ্ক নেই, তার চোখে লড়াই করার আগুন। নন্দিনী গভীর শ্বাস নিল। তার মনে হচ্ছে বাতাসে কিছু একটা শ্বাস নিচ্ছে, কিছু একটা কিলবিল করছে চারপাশে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। সৌম্য তখনও যন্ত্রণায় কুঁকড়ে পড়ে আছে, আর তার ঠোঁটের কোণে সেই বিকৃত হাসিটা টিকে আছে, যেন তার শরীরের ভেতর দুইটা সত্তা লড়াই করছে। রুদ্র উঠে দাঁড়িয়ে দ্রুত বলল, নন্দিনী, কিছু একটা কর। সৌম্য আর নিতে পারছে না। নন্দিনী বুঝতে পারছিল তাদের কাছে খুব বেশি সময় নেই। সে দ্রুত বইটার পাতা উল্টাতে লাগলো, হারিয়ে যাওয়া অংশটার আগে ও পরে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করল। হঠাৎ তার চোখ পড়ল একটা বাক্যে, কোনো আত্মা যদি ভুল করে অন্য দেহে আশ্রয় নেয়, তবে সেটাকে বের করে আনতে হবে তার নিজের স্মৃতি দিয়ে। নন্দিনী আতঙ্কিত স্বরে ফিসফিস করে পড়ল, স্মৃতি? তার নিজের স্মৃতি? রুদ্র হতবাক হয়ে বলল, মানে? নন্দিনী দ্রুত বলল, ওর আসল স্মৃতি যদি ওকে মনে করিয়ে দেওয়া যায়, যদি ও বুঝতে পারে যে ও এই শরীরের মালিক, তাহলে ও ফিরে আসতে পারবে। রুদ্র দ্রুত সৌম্যর কাছে এগিয়ে গিয়ে তার কাঁধ চেপে ধরল। সৌম্য, মনে কর তোর ছেলেবেলা, মনে কর আমরা কেমন করে একসঙ্গে মাঠে খেলতাম। সৌম্য ছটফট করল, তার চোখের গভীর কালো অন্ধকার একটু নড়েচড়ে উঠল। নন্দিনীও দ্রুত বলল, মনে কর আমাদের প্রথম বর্ষার দিনটা, আমরা তিনজন ভিজেছিলাম, আর তুই হাঁচি দিয়ে বসেছিলি। সৌম্যর দেহ কাঁপতে লাগলো, তার মুখের বিকৃত ভাবটা একটু নরম হলো। না। তার কণ্ঠের সেই অতিরিক্ত বিকৃত সুরটা যেন একটু দুর্বল হয়ে পড়ল। নন্দিনী আরো জোরে বলল, তুই আমাদের বন্ধু, তুই এই শরীরের মালিক, আর কেউ না। সৌম্য কাঁপতে কাঁপতে মাথা তুলে তাকালো। তার চোখে আবার সেই পুরনো উজ্জ্বলতা ফিরছে। কিন্তু ঠিক তখনই এক বিকট বাতাস ঘরজুড়ে বয়ে গেল। একটা বিকৃত গর্জন শোনা গেল, যেন কেউ দাঁতে দাঁত চেপে ক্রোধে কাঁপছে। ও আমার ছিল, ও আমারই থাকবে। তারপর হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারপাশ কালো হয়ে গেল, আর একটা ঠান্ডা অনুভূতি সবার শরীর বেয়ে নামতে লাগলো। কিন্তু তার মাঝেই নন্দিনী দৃঢ়ভাবে বলল, না, তুই তোর জায়গায় ফিরে যা। সৌম্য আমাদের কাছে ফিরে আসবে। একটা বিকট চিৎকার, একটা ঝড়ের মতো আওয়াজ। তারপর হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেল। অন্ধকার কেটে যেতে লাগলো। সৌম্য ধপ করে মাটিতে পড়ে গেল। তার চোখ এখন আর কালো নয়। সৌম্য নিস্তেজ হয়ে পড়ে আছে মাটিতে। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু তার চোখ বন্ধ। রুদ্র দ্রুত তার পাশে বসে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করল, সৌম্য, শোন, তুই ঠিক আছিস? নন্দিনীও এগিয়ে এল, তার হাতের তালু ঠান্ডা হয়ে আছে। সৌম্য ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে সেই চেনা উজ্জ্বলতা ফিরেছে, কিন্তু একটা শূন্যতাও আছে, যেন সে কিছু একটা গভীরভাবে অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না। সে ফিসফিস করে বলল, আমার মাথাটা ভারী লাগছে। রুদ্র একদমে শ্বাস ছেড়ে দিয়ে বলল, তুই ফিরে এসেছিস। ওহ, তুই ফিরে এসেছিস। নন্দিনীর চোখেও আনন্দে। ও
অশ্রু টলমল করছিল, কিন্তু কিছু একটা এখনো অস্বাভাবিক লাগছিল। তার ভেতর কেমন যেন অজানা ভয় কাজ করছিল। সৌম্য উঠে বসতে গিয়ে হঠাৎ কেঁপে উঠল। তার হাতের আঙুলগুলো কেমন যেন শক্ত হয়ে গেছে, তার শিরদাঁড়ার ওপর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, যেন ভয়ঙ্কর কিছু অনুভব করছে। নন্দিনী, সে আস্তে আস্তে বলল, কণ্ঠটা শুকনো। নন্দিনী দ্রুত বলল, কি হয়েছে, সৌম্য? সৌম্য ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার দৃষ্টি শূন্য, আর তারপর সে ফিসফিস করে বলল, ও এখনো এখানে আছে। নন্দিনীর শরীরের রক্ত যেন জমে গেল। রুদ্র হতবাক হয়ে বলল, মানে কি বলছিস? সৌম্য কাঁপতে কাঁপতে নিজের বুকের ওপর হাত রাখল। তার চোখে আতঙ্ক, তার কণ্ঠে অসহায়তা। ও পুরোপুরি যায়নি, ও এখনো আমার মধ্যে আছে। চারপাশে বাতাস হালকা কেঁপে উঠল, আর যেন দেয়ালের ছায়াগুলো একটু একটু করে নড়তে লাগলো। ঘরের বাতাসের ভারী ভাবটা আবার ফিরে এলো। নন্দিনী আর রুদ্র একে অপরের দিকে তাকালো, তাদের চোখে একই প্রশ্ন। তাহলে কি সব শেষ হয়নি?